হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত দর্শকদের। আশা করি আপনাদের এই বছরটা খুব ভালো কাটবে। আমার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে না ক্যামেরাটাকে খুব ভালো লাগে। আই গট মাই ফার্স্ট পেমেন্ট উইচ ওয়াজ 500। সো দ্যাট টাইম আই থট কি ও আচ্ছা আমারই ফটো তুললো আবার আমাকেই পেমেন্ট করলো, তো এটা বেশ ব্যাপারটা ভালো, তো লেটস ট্রাই। তারপর আমি পুরোপুরি মডেলিং শুরু করি। প্রচুর ব্র্যান্ডসের হয়ে কাজ করেছি, র্যাম্প করেছি, শুটস করেছি। ওই করতে করতে আমার মোটামুটি 7 বছর আমি মডেলিং করেছি। Most of the people choose job life because of the stability of income, that's all. বাট আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় করা যায় একটা, যদি তুমি না লিমিট রাখো। লিমিটটা মানুষ খুব Set একটা করে না, মানে ঠিক আছে আসছে তাহলে আরো আসবে। এইটা যদি তুমি সেট না করো তোমার কিন্তু পার্সোনাল প্রফেশনাল সব লাইফেই চাপ হবে। 2023-এ কথার অফার আসে আমার কাছে। ক্যারেক্টারটা আমাকে ব্রিফ করা হয় যে হিরোর বোন। প্রথমে বলেছিলাম না, করবো না। যিনি কাস্টিং ডিরেক্টর ছিলেন ওনাকে আমি থ্যাঙ্কস বলবো, উনি আমাকে খুব ভালো করে বুঝিয়েছিলেন। আমার বোন আমাকে অলওয়েজ ভীষণ সাপোর্ট করছে, আর এমনিও আমার সিরিয়াল করার ইচ্ছা ছিল। আমি সিরিয়াল করার পর এটা বুঝেছি খুব হেক্টিক। যারা সিরিয়াল করে তার জন্য হ্যাটস অফ। ওই ফেমটা, ওই নেমটা ইগোতে কনভার্ট হয়ে যায়। তো তুমি নিজেকে কেমন দেখো? শুধুমাত্র যে কথার জন্য না, আমি যেহেতু মডেলিং করেছি, প্রচুর ব্র্যান্ডস করেছি, মানুষের থেকে ভালোবাসা পেয়েছি, বাট এটার জন্য আমার কোনোদিন ইগো আসেনি। আমার মনে হয় আসা উচিতও নয়। ইনস্টাগ্রামের এই যে ভার্টিক্যাল ফিল্মস আসার ব্যাপারটার পর থেকে প্রচুর এরকম মানুষরা কাজ করতে পারছে যাদেরকে না কেউ একটা পারমিশন দেবে যে হ্যাঁ তবে গিয়ে আমি এই কাজটা করতে পারবো, সেইটা করতে হচ্ছে না। বডি শো জিনিসপত্র দিলে লোকজন একটু পছন্দ করে, দেখতে ভালোবাসে, কিন্তু আবার ভালো জিনিসও কিন্তু লোকজন দেখতে ভালোবাসে। আমি যাকে তাকে যা খুশি কমেন্ট করে দিতে পারি না, সেই জায়গাটা একটা থাকা দরকার। তোমার দিক থেকে অপশন আছে, তুমি সেটাকে হাইড করে দিতে পারো। Why should I hide? নমস্কার, বৈঠকখানা আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা। আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করছি এই বছরটা আপনাদের খুব ভালো কাটবে, অ্যান্ড আই অলসো হোপ যে আপনাদের পাস্ট ইয়ারটা খুব ভালো কেটেছে। অ্যান্ড টুডে উই হ্যাভ উইথ আস আ ভেরি স্পেশাল গেস্ট। শি ইজ অ্যান অ্যাক্টর অ্যান্ড ইনফ্লুয়েন্সার, আ প্রফেশনাল মডেল, সো শি হ্যাজ worn many shoes. Without further ado, welcome to our show, Priyanka. থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু ইউ। Thank অ্যান্ড you. হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত দর্শকদের। আশা করি আপনাদের এই বছরটা খুব ভালো কাটবে। Thank you very much, and happy new year to you too. থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রথমেই শুরু করি প্রিয়াঙ্কা, তোমার কাজ দিয়ে। তুমি আমাদেরকে অফ ক্যামেরায় বলছিলে যে ইউ স্টার্টেড অ্যাজ আ মডেল, সো ওয়াক আস থ্রু দ্যাট। I started modeling from 2017, sorry. So এবার আমার মতো হয়ে গেলে তাই তো 2017। তো খুব অদ্ভুতভাবে ব্যাপারটা হয়েছিল। তার আগে আমি ফ্র্যাঙ্কফিনে পড়তাম, এয়ার হোস্টেস ট্রেনিং নিচ্ছিলাম। তো ওখানে জাস্ট আমার শেষের দিকে কোর্স, তখন আমার একটা বন্ধু ও বললো যে ওর দাদার একটা প্রজেক্ট আছে, ওর কলেজের কিছু সাবমিট করার আছে, তো সেখানে একটা কিছু ফটোগ্রাফস লাগবে এবং সেখানে একটা মডেল লাগবে। তো খুবই একটা অদ্ভুত ব্যাপার। ছোটবেলা থেকেই আমার মানে আমি যদি ফটো তুলতে যেতাম মা বাবার সাথে, শাটার পড়লে আমার আই ব্লিঙ্ক করতো, আর আমি রোদে তাকাতে পারতাম না। তার সাথে আমি এত বছর মডেলিং করেছি, মানে সেটা আমি নিজেও মাঝে মাঝে ভাবি যে হাউ, বাট হয়েই গেছে ব্যাপারটা। তো আমি ওকে বললাম যে দেখ, আমি শাটার পড়লে কিন্তু আমার আই ব্লিঙ্ক করে, তো আমাকে দিয়ে কিচ্ছু হবে না। বলছে না না, তোর ফেসটা খুব ফটোজেনিক, তুই চল, আর কিচ্ছু হবে না, আমরা দেখে নেবো যা হবে। ঠিক আছে চল তাহলে যাই। গেলাম, ওখানে গিয়ে তারপর বলছে যে এরকম ফটো। এবার যখনই ও ক্লিক করছে, শাটার পড়ছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার আই ব্লিঙ্ক করছে। ওই নিয়ে অনেকবার কাটলো, হ্যাঁ দেখো আমার না হবে না, তুমি ছেড়ে। না না না, খুব সুন্দর একটা শাড়ি পরে ভালো লাগছে দেখতে, সুন্দর করে সাজিয়ে টাজে হলো শ্যুটটা হবে। ওর প্রজেক্টটাতে ও যেখানে সাবমিট করেছিল, তো ওর প্রজেক্টটাতে ও খুব ভালোভাবে একটা রেসপন্স পেয়েছিল, এবং সেটাতে আমাকে আই গট মাই ফার্স্ট পেমেন্ট উইচ ওয়াজ 500। সো দ্যাট টাইম আই থট কি ও আচ্ছা এরকমভাবে ফটো তুলে তারপরে আমারই ফটো তুললো আবার আমাকেই পেমেন্ট করলো, তো এটা বেশ ব্যাপারটা ভালো, তো লেটস ট্রাই। দেন তারপর আমি পুরোপুরি মডেলিং শুরু করি। দেন তারপর আমি প্রচুর ব্র্যান্ডসের হয়ে কাজ করেছি, র্যাম্প করেছি, শুটস করেছি। ওই করতে করতে আমার মোটামুটি 7 বছর আমি মডেলিং করেছি।
যখন মডেলিং করা শুরু করেছো তখন ভেবেছিলে কখনো যে আমি এই পার্টিকুলার ডিজাইনারের জন্য র্যাম্পে হাঁটবো, এরকম কোনো তুমি তো আমাকে বলছিলে না তোমার একটা চেকলিস্ট আছে, সেই হ্যাঁ। চেকলিস্টে কিছু ফুলফিল হয়েছে? হ্যাঁ, চেকলিস্টের অনেক কিছু ফুলফিল হয়েছে। মানে আমি এরকম প্রচুর ব্র্যান্ডস আছে যাদের জন্য মানে যাদেরকে আমি দেখতাম টিভি স্ক্রিনে, দেখতাম যে এর জন্য র্যাম্প করছে বা এর জন্য শ্যুটস হচ্ছে। আমার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে না ক্যামেরাটাকে খুব ভালো লাগে, মানে ক্যামেরার সামনে যেটাই হোক, মানে অ্যাক্টিং, মডেলিং, হোয়াট এভার ইট ইজ, তো আমার ওই বিষয়টাকে ভীষণ ভালো লাগে। তো মানে আমি সকালবেলা যাব এবং সেখানে গিয়ে আমাকে বেশ সুন্দর করে ডেকটাপ করা হবে, বেশ রেডি করছে, একজন হেয়ার করছে, একজন মেকআপ করছে, মানে ওই যে একটা বিজি ব্যাপার, ওইটাতে আমার খুব ভালো লাগে বিষয়টা। এবং দেন আমি ফ্লোরে যাব, চেঞ্জ হচ্ছে। তো এরকম প্রচুর মানে বড় বড় ব্র্যান্ডস আছে যাদেরকে আমি আগে দেখতাম, বাট তাদের জন্য আমি কাজ করেছি। তো সেটা একটা আমার জন্য উইশ লিস্ট পূরণ হয়েছে, আমার সেটাতে হয়েছে। বাট সবগুলো এখন অবধি হয়নি, বাট সবগুলো কমপ্লিট করার আগে আই কেম ইনটু অ্যাক্টিং প্রফেশন। তো দ্যাটস ওয়াই আমার ওখানে আমি যখন থেকে অ্যাক্টিং শুরু করি তখন থেকে একটু মডেলিংটা একটু আমাকে বন্ধ করতে হয়েছিল। সো কিছু এখনো বাকি আছে, বাট করে নেব আমি, সেটা আমার ইচ্ছাও আছে। বাট কিছু হয়ে গেছে, কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই জার্নিটা, যখন ছবি তোলার জার্নিটা শুরু হলো, তার আগে তুমি কি করতে? ছবি তোলার জার্নিটা শুরু হওয়ার আগে আমি তোমার একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আমি চাকরি করেছি ফর 1 ইয়ার। ওটা তোমার একটা রিয়েল এস্টেট প্লাস হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনিং কোম্পানি ছিল। তো আমি কর্পোরেটেও 1 ইয়ার চাকরি করে দেখেছি বিষয়টা কীরকম কী হয়। বা আমি যখন মডেলিং স্টার্ট করলাম, শুরুতেই তো ধরো কারোর পক্ষে পসিবল হয় না যে আমি অনেকগুলো শ্যুটস পাবো বা অনেক কিছু হবে না হবে। তো অল্প অল্প করে শ্যুট আসছিল এবং তার সাথে আমি চাকরিটাও করছিলাম। তারপর যখন শ্যুটের পরিমাণটা বাড়তে লাগলো এবং এতটাই বাড়তে লাগলো যে আমাকে চাকরি ছাড়তে হলো। তো মানে চাকরি করেছি আমি, এবং সেই সময় আমার মনে হতো যে যখন আমি চাকরি করছি, ওই যে সকালবেলা যেতে হতো 10টার সময়, আর ওই যে 5টার সময়, মানে 6টা-7টার সময় আসতে হতো, তো ওইটা আমার ভীষণ একটা বিরক্ত লাগতো। আর আমার ছোটোবেলা থেকে না কেউ মানে মনিটরিং করবে, ঠিক আছে, সারাক্ষণ যে এটা করতে হবে, এটা করতে হবে, পরপর এটা করতে হবে, এই বিষয়টা ভালো লাগতো না, যদি না আমার সেই সাবজেক্টটা পছন্দ হয়। আর যেহেতু আমার চাকরি কোনোদিনই পছন্দ ছিল না, তো সেই জন্য আমার ওই বিষয়টা ভালোই লাগতো না। আমার সবসময় মনে হতো যে দেয়ার ইজ সামথিং মিসিং, কিছু একটা যেটা ঠিক জমছে না ব্যাপারটা। তো সেই জন্য আমি যখন মডেলিংয়ের এই অফারটা পেলাম, এবং ওই ভয়টা আমার মধ্যে ছিল, কারণ আমার আই ব্লিঙ্ক করতো শাটার পড়লে। এইটা আমি ছোটোবেলা থেকে আমার খুব মনে হতো যে আমি যদিও বা কোনোদিন শ্যুট স্টার্ট করি বা মডেলিং এরকম কিছু করি, তাহলে তো এইটা একটা বিশাল বড় সমস্যা আমার জন্য। তো এটা আমি কীভাবে এটা থেকে বেরোবো বা কিছু। বাট আমি দেখলাম যে না, হয়ে গেল আস্তে আস্তে। আমি যখন শ্যুট স্টার্ট করলাম, করতে 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 দেন ওটা ঠিক হয়ে গেল। বাট চাকরি করতে আমার একদম ভালো লাগেনি। আমি যে 1 বছর চাকরি করেছি, হ্যাঁ, খালি ওটাই একটা সিকিউরিটি যে হ্যাঁ এন্ড অফ দ্য মান্থ একটা টাকা ঢুকবে, কিন্তু সেটা কিন্তু অন্য জায়গাতেও আছে। হ্যাঁ, মানে যদি ধরো মানে আমার মনে হয় যদি টাকার জন্য আমরা যদি কাজ করতে থাকি, টাকাটা তো লাগবেই, এটা তো ধরো বেসিক একটা, তাহলে চাকরি করো, যেটাই করো, মানে একটা অ্যামাউন্ট অফ মানি আমরা কিন্তু যে কোনো একটা প্রফেশন থেকে পেতেই পারি। বাট যদি প্রফেশনটাই এত পছন্দের হয় যেখান থেকে আমি প্রফেশনের জন্য অ্যামাউন্ট অফ মানিটাকে স্যাক্রিফাইস করতে রাজি আছি, মানে আমার মনে হয় যদি আমার কোনোদিনও খুব পছন্দের কিছু আসে, মানে সেখানে যদি আমার একটু টাকাটা কম হয়, সো আই উইল গো ফর দ্যাট। মানে আমি সেটার জন্য কোনো সেকেন্ড থট আমার কাছে আসবে না যে এটাতে আমি একটু পেমেন্টটা হলেও কম আসছে বাট কাজটা খুব ভালো, আমি ওটার জন্য কোনো দিনও সেকেন্ড টাইম ভাবি না। মানে এরকম প্রচুর শ্যুট করেছি যেখানে হয়তো পেমেন্ট কম এসেছে, যেখানে হয়তো খুব খাটতে হয়েছে, খুব ট্রাভেল করতে হয়েছে, বাট আমি কোনোদিনও সেকেন্ড টাইম ভাবিনি। কারণ আমার মনে হয় যে মানে প্রফেশনের আমার পছন্দের কিছু, যেটা মানে ওই যে লাইট, ক্যামেরা, অ্যাকশন, ওই বিষয়টার জন্য আমি টাকাটা একটু হলেও স্যাক্রিফাইস করতে আমার কোনো চাপ নেই। কারণ নাহলে আমি যখন চাকরি করতাম তখন আমি তখন আমি ঠিকঠাক স্যালারি পেতাম, মানে একটা স্যালারি যেটা গুড অ্যামাউন্ট অফ স্যালারি আমি কিন্তু চাকরি করতাম পেতাম, মানে আমার দরকার ছিল না। আর যেখানে চাকরি করতাম অফিসও ভালো ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল, ওটাতে আমি যদি আরও থাকতাম তাহলে হয়তো আরও গ্রোথ হতো। বাট কোথাও গিয়ে আমার ঠিক হচ্ছিল না, জমছিল না ব্যাপারটা। আর আমার যদি একবার এখানটাতে আটকে যায়, তাহলে আমি মানে ধরো আমার সামনে কেউ কিছু বোঝাচ্ছে, আমার এইখানটা যদি একবার ব্লক হয়ে যায়, আমি আর শুনতে পাই না,
সে কি বলছে আবার আমি আর শুনতেই পাই না, আমার রেজিস্টার করে না, আমার এটা একটু সমস্যা। তো এইটাই আর কি। হ্যাঁ, ওই জন্য চাকরির জীবন ওয়াজ নট ফর ইউ। না হ্যাঁ, না চাকরি করে হ্যাঁ অনেক প্রোস অ্যান্ড কনস, কিন্তু একটা সত্যি কথা বলতে কি, মোস্ট অফ দ্য পিপল চুজ জব লাইফ বিকজ অফ দ্য স্টেবিলিটি অফ ইনকাম, দ্যাটস অল। কারণ এটা তো খুব ফ্লেক্সিবল ইনকাম, আমরা যে প্রফেশনে খুব ফ্লেক্সিবল ইনকাম, আর এক মাসে এতটা হচ্ছে তো অন্য মাসে অতটা নাও হতে পারে। তো সেই জন্য ওই জায়গাটা আমার লোকেদের বাড়ি থাকে, সংসার থাকে, নিজেদের দায়িত্ব থাকে। হ্যাঁ, বাট তুমি যেই স্টেটমেন্টটা দিলে যে ফর দ্য সেক অফ মাই লাভ আই এম রেডি টু স্যাক্রিফাইস দ্য মানি, দ্য অ্যামাউন্ট, এইটা করার ক্ষমতা অনেকের কম আছে, এতটা থাকে না যে হ্যাঁ ঠিক আছে, কারণ ওটা কোরিলেশনে মানিটা ম্যাটার করে যায়। হ্যাঁ, মানে অনেকের অনেক রকম পারিবারিক সমস্যা থাকে, অনেক প্রবলেমস তাদেরকে ফেস করতে হয়। বাট আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় ধরো মানে করা যায়, মানে একটু মানুষের না আস্তে মানে একটা যদি তুমি না লিমিট রাখো যে আমার মান্থলি এতটা হলে আমার ব্যাপারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো একটা এই মান্থে হয়তো তার থেকে বেশি শুটস বগেরা আমাদেরগুলোতে বলো, আমাদেরগুলোতে তো আমাদের কোনো মান্থে প্রচুর একটা হলো, কোনো মান্থে হলো না, ব্যালেন্স হয়। মানে তুমি যদি একটা লিমিট মাথায় ফিক্স করে নাও যে আমার ধরো 10 টাকা লিমিট, মানে আমার 10 টাকা হলে হয়ে যাবে এরকম, তো তুমি কোনো মান্থে হয়তো 30 হলো, কোনো মান্থে হলো 10 হলো না, বাট তোমার কিন্তু আগামী 2 মাসের ওই লিমিটটা হলো, বাট লিমিটটা মানুষ খুব Set একটা করে না, মানে ঠিক আছে আসছে তাহলে আরো আসবে, এইটা একটা ডিফিকাল্ট। মানে এইটা যদি তুমি সেট না করো, তোমার কিন্তু পার্সোনাল প্রফেশনাল সব লাইফেই চাপ হবে তুমি যদি লিমিট সেট না করো। মানে হয় না, মানে এক্সপেক্ট করতে করতে, আরে ঠিক আছে এক্সপেকটেশনের তো লিমিট বলে হয় না, বাট আমার মনে হয় এক্সপেকটেশনের একটা লিমিট থাকা উচিত, তাহলে না তোমার প্রবলেম হবে না। মানে তোমার কোনোদিনও কিছু হচ্ছে না, তাতে তোমার মানে ওই যে একটা আমাদের ভেতরে একটা অ্যাংজাইটি তৈরি হয় যে না ঠিক আছে আমার কেন হচ্ছে না, এইটা হবে না। মানে তুমি লিমিটটা সেট করলে এটা একটা সুবিধা আমার মনে হয়। মানে আমি জানি এটা সবাই করতে পারে না, বাট স্টিল আমি চেষ্টা করি করার কতটা হয়। আর তারপরে যখন মডেলিং করতে করতে অ্যাক্টিংয়ে পা রাখলে, তখনের জার্নিটা আমাদেরকে বলো, কথা থেকে শুরু করেছো, তো সেই জার্নিটা তুমি আমাদেরকে একটু বলো। আমার ফার্স্ট সিরিয়াল কথা, তো আমি 2023-এ কথার অফার আসে আমার কাছে, তো তার আগে আমি প্রচুর অডিশন দিচ্ছি বিভিন্ন হাউসে, বিভিন্ন চ্যানেলের জন্য অডিশন দিচ্ছি। তো অডিশন দিতে দিতে দেন আমি একটা সন্ধেবেলায় আমি একটা ক্যাফেতে বসে চা খাচ্ছি, তো আমাকে একজন কাস্টিং ডিরেক্টর ফোন করেন এবং উনি বলেন যে এরকম একটা প্রজেক্ট আসছে এই হাউসের, ওদের এর আগে ওরা খুবই একটু নতুন হাউস, তো তুই কি করবি? আমি বললাম ক্যারেক্টারটা কি? তো ক্যারেক্টারটা আমাকে ব্রিফ করা হয় যে হিরোর বোন এই ক্যারেক্টারের জন্য। তো আমি বললাম যে প্রথমে বলেছিলাম না করব না, তারপর আমাকে যিনি কাস্টিং ডিরেক্টর ছিলেন উনি মানে আমার সাথে এখনও কন্ট্যাক্ট আছে এবং ওনাকে আমি থ্যাঙ্কস বলবো, উনি আমাকে খুব ভালো করে বুঝিয়েছিলেন, প্রায় হাফ অ্যান আওয়ারের ওপর ধরে উনি আমাকে বুঝিয়েছিলেন যে দেখ শুরু কর, তারপর ওখান থেকে অনেক রকম অফার আসতে পারে বা এটা ওটা। দেন আমাকে আমার বোন, মানে আমার মোটামুটি মডেলিং কেরিয়ার বলো, অ্যাক্টিং বলো, বা আমি চাকরি ছাড়ার ওই যে ক্রুশিয়াল টাইমগুলোতে আমার বোন আমাকে অলওয়েজ ভীষণ সাপোর্ট করছে, আমাকে বলছে আরে তুই শুরু কর না, দেখ না কি হয়। আর এমনিও আমার সিরিয়াল করার ইচ্ছা ছিল, যে আমি আমার দেখার ইচ্ছে সিরিয়ালে এক্স্যাক্টলি কি হয়, কতটা হেক্টিক শিডিউল থাকে, বা এই যে এতজন সিরিয়াল করে ধরো, মানে তারা এত লাক্সারিয়াস লাইফ লিড করে, কতটা খাটনি থাকে পিছনে, বা কতটা টাকা সত্যি ইনকাম হয়, বা যতটা টাকা ইনকাম হয় ততটার পিছনে কতটা এফোর্ট দিতে হয়। মানে আমি সিরিয়াল করার পর এটা বুঝেছি, যারা ধরো লং টার্মে সিরিয়াল করে খুব হেক্টিক, ছবি 15 দিন 20 দিন বা যেরকম শিডিউল থাকে তার মধ্যে শেষ হয়ে যায়, তারপর তুমি একটা গ্যাপ পাও। বাট সিরিয়াল ইজ লাইক প্রত্যেক দিন সকালবেলা উঠে যে কল টাইম দেবে সেটাতে তোমাকে যেতেই হবে, এবং যতক্ষণ শুটিং চলবে ততক্ষণ শুটিং তোমাকে করতেই হবে। এইরকমও প্রচুরবার হয়েছে, ধরো একটা সিন সকালে একটা সিন রাতে, মাঝের সিনগুলোতে আমি নেই, তো মাঝের সিনের যে গ্যাপটা, ওই যে পেশেন্স নিয়ে থাকা, বসে থাকা, এইটা একটা ব্যাপার। মানে যারা সিরিয়াল করে তার জন্য হ্যাটস অফ, তাদের সত্যি প্রচণ্ড পেশেন্স না থাকলে করা যায় না। মানে শুধু টাকাটা দেখলে হবে না, হয়তো একটা হিউজ ইনকামও হয় তাদের, বাট আমি নিজেও করেছি, বাট প্রচণ্ড এফোর্ট দিতে হয়, মানে প্রচণ্ড খাটনির ব্যাপার। ওই যে শুধু বাড়িতে মানে যারা সিরিয়াল করে, আমি নিজে সিরিয়াল করে বুঝেছি, যারা শুধু বাড়িতে তুমি ঘুমাতে আসো, আফটার প্যাক আপ 10:30 11টার দিকে তুমি বাড়ি এসো,
বাড়ি এসে খাও, ঘুমিয়ে পড়ো। আমরা অনেক সময় ডিনারও ওখানে করে নিতাম, কারণ অনেক সময় আমার মাঝে একটা আমার হয়েছিল খুব, আমি 8টার মধ্যে ডিনার করে নেবো, তো ডিনার ওখানে করে নিতাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, পরের দিন সকালে ব্যাগ নিয়ে বেরিয়ে যাও, জাস্ট ঘুমোতে আসা বাড়িতে হতো। আর যেদিন ছুটি থাকতো সেদিন এবার কি হতো, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা মডেলিং ছিল, তো আমি তখন একটা মানে খুব ভালো প্রজেক্টস, প্রচুর মডেলিংয়ের প্রচুর শ্যুটস বাগেরা, প্রচুর ব্র্যান্ড কোলাবোরেশন সব করছি। এবার ফাট করে যখন আমার সিরিয়ালটা স্টার্ট হলো, সেগুলো তো ধরো সব আছেই, এবার সেগুলোর প্রোডাক্ট বাগেরা এগুলো সব বাড়িতে আসছে, মানে পার্সেল তো আসতে থাকছে। আমার শুটিং আর হচ্ছে না, বাড়িতে জমছে পার্সেল, পাহাড় জমে যাচ্ছে, আমার আর শুটিং হচ্ছে। এবার একটা দিন পেয়েছি ছুটি, সেকেন্ড সানডে সব ছুটি থাকে, আর যেদিন হয়তো তোমার সিন থাকলো না সেদিন হয়তো তোমার ছুটি, বা সেটা তো তুমি জানবে না আগে থেকে, তো এটা কারোর পক্ষে জানা সম্ভব নয়। তো একটা দিন ছুটি পেয়েছি, হয়তো এরকমও হয়েছে পুরো মান্থে 2 দিন ছুটি পেয়েছি। তাই মানে হ্যাঁ। প্রত্যেক সানডে করে ছুটি থাকে না তোমাদের? না না না, আচ্ছা। মানে হয় কি 1.5-2 বছর হয়ে যাওয়ার পর বা একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর হয়তো কোনো প্রোডাকশন হাউস 2 দিন করে ছুটি দেয়, কি একদিন সানডেগুলো করে ছুটি দেয়, বাট ওটা কোনো ফিক্সড ছুটি না। সেকেন্ড সানডে হচ্ছে ফিক্সড ছুটি, যেটা তুমি সব পুরো আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ থাকে, তো সেকেন্ড সানডে ছুটিটা ধরেই তোমাকে সব রকম মানে প্ল্যানস প্রোগ্রামস করতে হবে যে ওই দিন তোমার ছুটি থাকবে, তো ডিফিকাল্ট। আচ্ছা, এই যে তুমি বলছো সিরিয়াল করতে গেলে শুধু বাড়িতে এসে ঘুমানো আর সকালবেলা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়া, এটাতে তোমাদের একটা মানুষের পার্সোনাল লাইফ বলে তো আর তাহলে কিছু থাকছে না, না সে তো ওটাতে ফোকাসই করতে পারবে না। তাহলে তুমি এটা কি করে কমব্যাট করেছো? দেখো, পার্সোনাল লাইফটা মানে আমরা যারা এই প্রফেশনে আছি তাদের পার্সোনাল লাইফটা কিছুটা কিন্তু মানে এর মধ্যেই অ্যাডজাস্ট করতে হয়, কিছুটা কি পুরোটাই অ্যাডজাস্ট করতে হয়। মানে কারোর সাথে ধরো দেখা করার প্ল্যান হলো, তো আফটার শ্যুট ঠিক আছে একটা দেখা করলাম, কিন্তু আস্তে আস্তে না মানে পুরো বিষয়টা ফোনে চলে আসে, পুরো বিষয়টা। আর এমনি তো আমি একটুখানি না দেখা করার পার্সন একটু বেশি, ঠিক আছে, তো আমার সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হতো না। মানে আমি খুব একটা মানে ছুটি থাকলেই যে খুব পার্টি, আমি একদমই পার্টি পার্সন নই, মানে আমি একদমই কোনো ক্লাবে পার্টি করতে যেতে হবে শুনলে আমার খুব গায়ে জ্বর আসে। রেডি হতে হবে, যেতে হবে, আমার মানে আমাকে তুমি কাজের জন্য গোটা 24 আওয়ার্সের মধ্যে যে কোনো টাইমে বলো আমি চলে যাবো, আমার কোনো অসুবিধা নেই। শুধু কোথায় কোন লোকেশনে যেতে হবে, এটা একটা কাজ আছে, একটা শ্যুট আছে, কিছু একটা কন্টেন্ট বানাচ্ছি, কিছু একটা নিজেদের কাজ করছি, আই উইল বি দেয়ার। বাট আমাকে যদি বলো পার্টি আছে, সবাই মিলে যাচ্ছি, চলে না, প্রচুর বন্ধুরা, আমার ম্যাক্সিমাম বন্ধুরা রেগেও যায় আমার উপর, কি রে তুই কোনো সময় পার্টি ফার্টিতে যাস না, বললেই কিছু না কিছু করে একটা কাটিয়ে দিয়েছে, আমার একদম ভালো লাগে না। তো আমি চেষ্টা করতাম যখনই আমি ছুটি পেতাম, আমার যেহেতু কলকাতায় আমার বাড়ি নয়, তো আমি বাড়ি যাওয়ার চেষ্টা করতাম, যেটা কম হতো, বা নিজের বন্ধু বান্ধবদের সাথে, নিজের কাছের মানুষদের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করতাম। বাড়িতেই বেশ সুন্দর করে একটা কফির আড্ডা, চায়ের আড্ডা, বা যা পার্টি বাগেরা করো সব বাড়িতে করো। আমি একটু হাউস পার্টি কিন্তু ব্যালেন্সটা কি করে করতে, মানে এটা তো ব্যালেন্স করার মতো। আর তারপরে আমার কেন জানি না তোমার কথা শুনে মনে হচ্ছে যে যারা সিরিয়ালে কাজ করে স্পেসিফিক্যালি তাদের তো মানে ওখানে ওটাই হোম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাই বাড়ি আমাদের ওখানে সব থাকতো, মানে বালিশ থেকে শুরু করে কফি মাগ থেকে মানে সব মোটামুটি। আমরা হয়তো আমরা যেদিন শুটিং র্যাপ হয়, যেদিনকে কথার আমাদের র্যাপ আপ হলো, সেদিন মানে ভর্তি জিনিস নিয়ে এসেছি বাড়িতে, মানে সব তো ওখানে আছে, 6-7 রকমের জুতো ওখানে, বাড়ির কোনো স্লিপার বাড়িতে খুঁজে পাচ্ছি না, কোথায় স্টুডিওতে, সব ওখানে, মানে ওটা একটা বাড়ি। এবং ওখানকার মানুষজনই না তখন ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যায়। মানে আমরা যাদেরকে ধরো চিনি না, যখন প্রজেক্ট শুরু হয় তাদেরকে প্রজেক্ট শেষের দিন তারা হচ্ছে মানে তাদের সব জানি আমরা। বন্ধুরা যারা থাকে তাদের মোটামুটি বাড়ির কি হচ্ছে, তার মা কবে কি একটা কথা বলেছিল সেটাও, আরে ও আচ্ছা তোর মা, হ্যাঁ হ্যাঁ তোর মা ওটা বলেছিল, তো হ্যাঁ মনে আছে, এরকম ব্যাপার হয়ে যায়। আমরা মনে করি যে একে অপরকে যে আরে তুই তো সেদিনকে বললি না এই অর্ডারটা এসেছিল, ও ভুলে গেছে, মানে এরকম এত একসাথে থাকা হয় যে সব আলোচনা সবার সামনেই হচ্ছে, তো আলাদা করে আর কিছু নেই, ওই পার্সোনাল লাইফটাও ওর মধ্যে ঢুকে যায়। ধরো এবার যদি তোমার পার্সোনাল লাইফে যে মানুষগুলো আছে তারা যদি ওটার সাথে অ্যাডজাস্ট না করতে পারে, তখন একটু চাপ হয়। মানে সেই চাপটা আমার ক্ষেত্রে খুব একটা কোনোদিনও হয়নি। আমার পার্সোনাল লাইফে যতজন আমার কাছের মানুষরা আছে, মা বাবা বলো, বন্ধু বান্ধব যে কেউ আছে, সবাই ওই বিষয়টাতে ভীষণই মানে কর্পোরেট ছিল, তারা সুন্দর করে ওটার মধ্যেই ছিল, তারা বুঝতো বিষয়টা। এবার কি হয়,
সব আমরা সবাই হিউম্যান বিংস, তো আমাদের সবার ইমোশনগুলো তো একটা সময় কিছু না কিছু ক্ষেত্রে ট্রিগার করবে। তো প্রবলেমও হতো, ক্ল্যাশও হতো, কিন্তু তাও বিষয়টা ওটার মধ্যেই থাকতো। মানে এরকম করে আলাদা করে পার্সোনাল লাইফটাকে মানে মেনটেন করা যায় না, আমার মনে হয় চাপ হয় আমার পক্ষে। হতো মানে চাপ হতো বলতে আমার পক্ষে আমি আলাদা করে কোনোভাবে মেনটেন করি, আমি প্রফেশনালের সাথেই বিষয়টাকে বেশ সুন্দর করে মার্চ করে রাখার চেষ্টা করতাম। কিন্তু কথার জন্য তুমি অনেক রেকগনিশন পেয়েছো, তো সেই রেকগনিশনটার পরে তার আগে তুমি কেমন হিউম্যান বিং হিসেবে ছিলে, আর রেকগনিশনটার পরে তুমি কেমন হিউম্যান বিং হিসেবে আছো? মানে ডিড ইট চেঞ্জ ইউ অ্যাজ আ পার্সন? হ্যাঁ, মানে যদি বলো যে ফেম যদি বলো, তাহলে ওই জিনিসটা ভালো লাগে যে আমি যখন কথা সিরিয়াল করছি, বেরোচ্ছি রাস্তায়, লোকজন দিদি আপনাকে অর্ণার চরিত্রে খুব ভালো লাগছে, একটা সেলফি তুলি, ফটো তুলি, এই জিনিসটা তো যারা মানে আর্টিস্ট তাদের জন্য একটা ব্লেসিংস। তো এটা তো সবারই ভালো লাগে, মানে এটার জন্যই কাজ করা, এবং এটাকে আমি খুব এনজয় করি। মানে আমি কোনো সময় আমি মানে যখন শো করতে যাই, শো করতে গিয়ে আমি চেষ্টা করি যতজন আর কি সেলফির জন্য বলছে যতটা সম্ভব করা যায়। এবার কি হয়, ক্রাউডটা বেড়ে গেলে তখন একটু চাপ হয়ে যায়, বাট এটা আমার খুব ভালো লাগে। মানে এটাকে আমি খুব মানে কি বলবো, এটাতে আমি খুব মজা পাই, মানে আমার খুব ভালো লাগে বিষয়টা। মানে প্রচুর রেকগনাইজেশন পেয়েছি কথার জন্য। এবং চেঞ্জ যদি বলো যে পার্সন হিসাবে, মানে ওই মানে লোকজন আগে চিনতে পারতো না, আগে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার বা অ্যাজ এ মডেল যে ফেসটা ছিল, টিভি সিরিয়ালস করার পরে যেরকম চেঞ্জেসটা হয়, লোকজন দেখলে আইডেন্টিফাই করতে পারে, এই ওকে তো ওই সিরিয়ালে দেখেছি। তো ওই ব্যাপারটা, এই যে একটু ধরো তুমি যাচ্ছ রাস্তা দিয়ে বা কোনো একটা ক্যাফেতে বসেছো, আশেপাশের লোকজন আরে তুমি ওই সিরিয়ালটা করতে না, একটা সেলফি তুলি, তো এটা ভালোই লাগে, মজা পাই এটাতে করলে, বেশ ভালো। আমার রেকগনাইজেশন পেতে তো ভালোই লাগবে, সবারই ভালো লাগে। হ্যাঁ, সেটা তো ভালো লাগেই, সবারই ভালো লাগে। হ্যাঁ। কিন্তু অনেক সময় কি হয়, মানুষের সেই সেই জায়গাটাতে মানুষের ওই ফেমটা, ওই নেমটা অনেক সময় ওটা ইগোতে কনভার্ট হয়ে যায় অনেক সময়, না? তখন মানে আমি এটা করেছি, আমি এই জায়গায় গিয়ে পৌঁছেছি। তো তুমি নিজেকে কেমন দেখো? না, আমার এরকম কোনোদিনও মনে হয় না, কারণ আমার সত্যি কথা বলতে এখনো অবধি মনে হয় না যে আমি এমন কিছু একটা করেছি যেটার জন্য আমি ওই রকম একটা ঠিক আছে খুব একটা এরকম করে বেড়াবো, এরকম কিচ্ছু করিনি আমি এখনো পর্যন্ত। একটা সিরিয়াল করেছি এবং সেটা দর্শকদের জন্য, ওই ভালোবাসাটা পাওয়া দর্শকদের জন্যই এত ফেম বা এত কিছু। এবং আরও পরবর্তীতে যদি আরও ভালো ভালো কাজ করে থাকে, আমি একটা অ্যাড করেছিলাম একটা ব্র্যান্ডের, একটা মিল্ক ব্র্যান্ডের, যেটার জন্য আমি প্রচুর লোকজনের কাছ থেকে টেক্সট পেয়েছি যে ওই অ্যাডটা তোর প্রচুর জায়গায় দেখিয়েছে। মানে মানে রীতিমতন আমাকে মানে যারা আমাকে চেনেও না এরকম, মানে এরকম রাস্তায় আমি একদিন অটোর জন্য দাঁড়িয়েছি, তো আমাকে একজন পাশে বলছে, দিদি এই অ্যাডটা যেটা দেখাচ্ছে এটাই কি আপনি? আমি বললাম হ্যাঁ, মানে আই ডোন্ট ইভেন নো হিম, মানে হ্যাঁ, বলছে আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো শুধুমাত্র যে কথার জন্য না, আমি যেহেতু মডেলিং করেছি, প্রচুর ব্র্যান্ডস করেছি, তো তার জন্য এরকম প্রচুর মানে মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। বাট এটার জন্য আমার কোনোদিন ইগো আসেনি, আর আমি আমার মনে হয় আসা উচিতও নয়, কারণ এটা আমরা একটা কাজ করছি। তো সেই কাজটা এমন একটা কাজ, মানে আরও 5টা মানুষের মতন কাজ করছি, যাদের কাজগুলোতে হয়তো ক্যামেরায় রেকর্ড হয় না, তারা 9 to 5 জব করে, আমরাও একটা জবই করছি, মাসের শেষে স্যালারি পাচ্ছি, কি প্রজেক্ট শেষ হলে টাকাটা পাচ্ছি, সেটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে এবং মানুষজন সেটা দেখছে এবং দেখে তাদের ভালো লাগছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, মানে আর অন্যান্য জবের সাথে আমাদের। তো সেটার জন্য ইগো বিল্ড হওয়াটা আমার মনে হয় একেবারেই জাস্টিফাইড নয়। মানে আমার ক্ষেত্রে তো কোনো দিনও হয়নি, আমি কোনো দিনও এরকম ভাবিও নি যে আমি একটা সিরিয়াল করেছি মানে আমি তো এখন একটা বিশাল কিছু করে ফেলছি। আমি শুধু সিরিয়াল কেন, আমি যদি এরপর আরও অনেক বড় প্রজেক্টসও করি, আমার কোনোদিন এটা আসবে না, কারণ আমার মনে হয় মানে তুমি ভাবো যে কত বড় বড় লেজেন্ড সেলিব্রিটিরা আছে যারা কত ডাউন টু আর্থ, মানে তারা কত কিছু করে ফেলেছে, তাদেরকে তারা এখন নর্মাল রাস্তায় ঘুরছে, বা এরকম অনেকেই আছে, আমি অনেককে দেখেছি। আমি কি এমন করেছি যে আমি ওটার জন্য মানে ইগো নিয়ে বসে থাকবো? একদমই আসে না। আমার পডকাস্টে একজন এসেছিলেন, তিনি বলেছিলেন নেভার টেক ইউর জব ভেরি সিরিয়াসলি। তাই এই ব্যাপারে তুমি আমাকে বলো, তোমার কি মনে হয়? আমি একদম অপোজিট ভাবি। মানে আমার জবটাকে আমি সিরিয়াসলি না নিলে আমি কি করছি, মানে যেটা প্রথমত আমি যেটা করছি, যেটাই করছি না কেন, আমি একটা ছোট্ট ভিডিও শ্যুট করলাম বাড়িতে বসে, আমি একটা মোনোলগ শ্যুট করলাম ফর আ অডিশন, সেটা থেকে শুরু করে আমি একটা বড় ব্র্যান্ড
যের জন্য কাজ করছি, অনেক বড় ব্র্যান্ডের জন্য, পুরো দুটোই আমার কাছে রেসপন্সিবিলিটির একদম, মানে আমার দুটোই আমার কাছে রেসপন্সিবিলিটির জায়গায় আসে। কারণ আমি একটা কাজ করছি, সেটার জন্য আমি সিরিয়াস হব না? মানে আমি সিরিয়াস না হলে কেন কাজ করছি? আর যারা আমাকে সেই কাজটা দিচ্ছে, তুমি ভাবো, মানে আমি যদি এইভাবে নেভার টেক ইউর জব অ্যাজ এ ইন আ সিরিয়াস ওয়ে, হাউ, মানে কি করে হয় এটা? মানে আমাকে সে ওটার জন্য পেমেন্ট করছে, যদি আমি ছেড়ে দিলাম পেমেন্ট করছেও না, আমি যদি কোনো একটা কাজ করব বলি, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে আমার মনে হয় সেই কাজটা রেসপন্সিবিলিটিটা আমার উপর চলে আসে, সেটা যতক্ষণ না শেষ হবে সেই পর্যন্ত। আমি আমার প্রত্যেকটা জবকে, মানে মডেলিংয়ের যে শোজগুলো থাকতো, ব্র্যান্ডস থাকতো শুরু করে এখনও অবধি, আমি কোনো ব্র্যান্ডকে যদি একবার কমিট করে ফেলি, এরকম প্রচুরবার হয়েছে যে আমি তারপর হয়তো শ্যুটটা করতে পারছি না, আমার নিজের গিল্ট ফিল হয়। মানে আমি তাদেরকে টেক্সট, ব্র্যান্ড বলছে ওকে ম্যাম ফাইন, আপনি ইউ প্লিজ টেক ইউর টাইম, আমার গিল্ট ফিল হয় যে আমি কেন দিতে পারছি না, আমি এই টাইমের মধ্যে পৌঁছাতে পারলাম না, আমি ডেলিভারি করতে পারলাম না। আমার এটা প্রচুর, মানে আমি পুরো অপোজিট। আমি যদি একটা কাজ নিই, মানে আমি প্রচণ্ড সিরিয়াস কাজের ব্যাপারে। আমি মানে ধরো বাড়ি যাওয়া আছে, আমার খুব কাছের মানুষের কিছু একটা বেরোনোর আছে, সব যাক, আমাকে আগে ওটা শেষ করতে হবে। আমি পুরো উল্টো, আমি প্রচণ্ড সিরিয়াসলি নিই আমার জবটাকে, মানে যাই করি না কেন আমার মনে হয় এটা নেওয়া উচিত। মানে তবেই না তুমি মানে ওই রেসপেক্টটা যদি থাকে, রেসপন্সিবিলিটিটা যদি থাকে, তাহলে তুমি কাজ পাবে, তোমার কোনোদিনও কাজের মানে ওই বন্ধটা হবে না, তুমি যদি ওই ওই জিনিসটা দেখাও তোমার কাজের প্রতি। তো এটাই। তাহলে কথার পরে আরো সিরিয়াল করছো, প্ল্যান করছো এখন সিরিয়াল করার? সিরিয়ালের অনেকগুলো অফার এসেছে আমার কাছে এই মুহূর্তে, বাট এখনই আমি কিছু সিরিয়াল জয়েন করিনি এখনো অবধি। 2-3টে অফার এসেছিল আমার কাছে, কিন্তু আমি চাইছি একটু একটু অন্যরকম কিছু ক্যারেক্টার যদি করা যায়। মানে আমার একটু নেগেটিভ করার ইচ্ছা আছে। তো যেহেতু নেগেটিভের মধ্যে অনেক, মানে নেগেটিভ করলে অনেক শেডস থাকে তোমার ক্যারেক্টারটা, তুমি অনেক কিছু, পজিটিভেও থাকে ডেফিনেটলি, বাট নেগেটিভটা একটু না, মানে নিজের মতন করে একটু করা যায় নেগেটিভ করলে। তো সেই জন্য আমি আমাদের সিরিয়াল জগতের প্রচুর এরকম চরিত্র আছে যারা নেগেটিভে ভীষণ হিট করেছে, এবং আমার সিরিয়ালের আমার যে যিনি মা করতেন অর্পিতাদি, তো অর্পিতাদির নেগেটিভ করতো ওখানে। তো আই রিয়েলি লাইক দিস, মানে আই লাভড হার পারফরমেন্স ওভার দেয়ার। তো আমার ভীষণ ভালো লাগতো আমার, এবং আমার মনে হয়েছে যে নেগেটিভ চরিত্র যদি ভালো কিছু পায় তাহলে আমি জয়েন করব। তার আগে আপাতত একটু ব্রেক নিয়েছি, থাক, একটু নিজের কাজ করি, নিজের কন্টেন্ট বানাই। হ্যাঁ, কন্টেন্ট বানানো থেকে আমাকে বলো, এই যে তুমি কন্টেন্ট বানাচ্ছো, তুমি ভার্টিক্যাল ফিল্মস নিয়েও কথা বলছিলে, হ্যাঁ, তো এই ব্যাপারটাতে এখনো ইন্ডিয়ান অডিয়েন্সরা ট্যাপ করে ওঠেনি, মানে ইটস ইন এ নেসেন্ট স্টেজ, ঠিক আছে? এই ব্যাপারটা আমাদের অডিয়েন্সকে একটু বলো, আর কিভাবে যদি কেউ ইনফ্লুয়েন্সার হয় বা কোনো এভাবে কন্টেন্ট বানাতে চায় করতে পারে। দেখো, ইনফ্লুয়েন্সার হয় বলতে, মানে ইনফ্লুয়েন্সিং করা কাউকে, সেটা আমার মনে হয় খুব, ওই যে খুব রেসপন্সিবল একটা জব। তুমি শুরু করতে পারো, মানে এটার জন্য না এমন বিশাল কিছু একটা নিয়ে বসতে হবে এরকম কিছু না, বাট আমার মনে হয় পিপল শুড মেক গুড কন্টেন্ট, যেটা আরেকটা মানুষকে, তোমার পেজটাকে বা তুমি যেটাই বানাচ্ছো সেটাকে ফলো করতে না, মানে ইনসিস্ট করবে। মানে বানালে একটু ভালো কিছু বানাও, যাই বানাও। আমি ধরো একটা বললাম আমি এটা গেট রেডি উইথ মি বানাচ্ছি, বাট মেক ইট ইন আ গুড ওয়ে, একটা ঠিকঠাক সুন্দর কন্টেন্ট যেটা দেখতেও ভালো, মানে যেটা মানে লুক অ্যান্ড ফিলটাও ভালো হবে, সুন্দর লাগবে দেখতে। এরকম কোনো ব্যাপার নেই যে কন্টেন্ট বানাচ্ছে মানে যে একদম মানে যা খুশি। এখন আমি দেখেছি, মানে এটা আমার খুব, আমার পার্সোনাল মতামত, এটা আমার একটু খুব চোখে লাগে, যেটা হচ্ছে ঠিক আছে একটা কিছুই একটা মানে যা কিছুই কন্টেন্ট, এটা না করে মানে নিজের প্রোফাইলের একটা কন্টেন্টের একটা ওয়ে করো। মানে আমি ধরো তুমি একরকম কন্টেন্ট বানাও, আমি একরকম কন্টেন্ট বানাই। এখন আমার মনে হচ্ছে এখন প্রচুর ইনফ্লুয়েন্সাররা আছে যারা সব রকম কন্টেন্ট বানাচ্ছে, ঠিক আছে? মানে আমি তোমার কন্টেন্টটা দেখে মনে হলো তোমার কন্টেন্টটা খুব রিচ করে গেছে, এটা প্রচুর পপুলার হয়ে গেছে, আমি এরকমই একটা কন্টেন্ট বানাই যেটা আমার জনারের সাথে যাচ্ছে না, দেন আই উইল নট মেক দ্যাট টাইপ অফ কন্টেন্ট। মানে আমার মনে হয় নিজস্বতা একটা কন্টেন্টের মধ্যে রাখা উচিত, যে আমার কন্টেন্ট মানে লোকজন এই টাইপেরই কন্টেন্ট দেখবে, এইটা দিয়ে শুরু করলে, বা তোমার যে ইউএসপি, সবার একটা করে কিন্তু ইউএসপি থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে, যারা যারা কন্টেন্ট বানাতে শুরু করছে সবার কিন্তু কিছু না কিছু একটা ইউএসপি থাকে, যে ওর এটা বেশ ভালো, ও এইভাবে, ও কারোর কথা বলাটা ভালো, কেউ ভালো এডিটার, তো
তো তুমি সেটার উপর কন্টেন্ট বানাও, যে আমি এই আজকে এটা এডিট করছি। কেউ ভালো ফটোগ্রাফার, তুমি সেটার উপর কন্টেন্ট বানাও। বাট যাই দেখছি সেটা দিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দিলাম, মানে ওর কন্টেন্টটা ভীষণ হিট করে গেছে, আমি এরকমই কন্টেন্ট বানাই। আচ্ছা আজকে ওই কন্টেন্টটা দেখলাম, চল কালকে এরকম একটা কন্টেন্ট বানাই। মানে এইটাতে আমার একটু সমস্যা আছে। মানে কন্টেন্ট ক্রিয়েট করছি মানে দর্শকরা যারা দেখছে তারা কিন্তু মানে সারাদিনে যখনই স্ক্রল করে তারা কিন্তু ভালো কিছু দেখার জন্য দেখছে। মানে তুমি যদি ভালো কন্টেন্ট বানাতে শুরু করো, তুমি যদি ভালো কিছু দর্শকদের দাও, তারা কিন্তু ভালো কিছুই দেখবে। তুমি আমরা মানে কন্টেন্ট তো প্রচুর রকমের এখন সোশ্যাল মিডিয়াতে আছে, খারাপগুলো আসছে বলে তারাও দেখছে। বাট তুমি যদি ভালো কন্টেন্টের অ্যামাউন্টটা বাড়াতে থাকো, তাহলে কিন্তু তারা ভালো কন্টেন্টই দেখবে। এটা আমি খুব মানে এটাতে আমি খুবই কি বলবো মানে আমার মনে হয় এটাতে এই বিষয়টা আমার মনে হয় যে তুমি যদি ভালো কাজ বানাতে শুরু করো, দর্শক কিন্তু ভালো কাজই দেখবে। মানে এটা ডিপেন্ড করছে যে তুমি কেমন কন্টেন্ট তোমার প্রোফাইলে দিচ্ছ তার উপর। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছে বা শুরু করতে চাইছে, আমার মনে হয় কিছু একটা মানে নিজের মধ্যেকার একটা কিছু ইউএসপি খুঁজে বার করুক। এমন না যে পুরো মানে সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর রকমের কন্টেন্ট আছে, আর আজকে আমি এরকম একটা বানাই, কালকে আমি ওরকম একটা বানাই, এরকম না। নিজস্ব একটা কিছু কন্টেন্টের বেস রাখা উচিত। মানে আমি দেখলাম এটা আর বানিয়ে ফেললাম, এইটা মনে হয় না করাই ভালো যারা নতুন শুরু করছে তাদের জন্য। অ্যাবসলিউটলি, মানে তুমি ঠিকই বলেছো, মানে নিজেদের ক্যালিবার আর নিজেদের ট্যালেন্টটাকে বের করে আনতে হবে। হ্যাঁ মানে কিছু একটা ধরো যেটা মানে এটা আমি ভালো পারি, যে এই আমি হয়তো খুব ভালো রান্না করতে পারি, এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার যারা শুধু রান্নারই কন্টেন্ট, মানে খুব ভালো কথা, যারা শুধু। বাট এখন হয়ে যাচ্ছে যে আমি রান্নাও করছি, আমি তোমার গেট রেডি উইথ মি করছি, আমি সব রকম কন্টেন্ট করছি, আমি রিল ওয়েব সিরিজও করছি, আমি ভার্টিক্যাল ফিল্মসও করছি, আমি এটা করছি, আমি সেটা করছি, আমি সব করছি। আচ্ছা, ভার্টিক্যাল ফিল্মসের ব্যাপারে একটু বলো। ভার্টিক্যাল ফিল্মস কি আর কিভাবে, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম নর্মাল ওয়ে অফ ফিল্মিং? দেখো আমি রিসেন্ট দুটো না তিনটে বোধহয় ভার্টিক্যাল ফিল্মসের ওপর কাজ করেছি। তো আমার একটা জিনিস মনে হয়েছে, যেটা হচ্ছে মানে ইনস্টাগ্রামের এই যে ভার্টিক্যাল ফিল্মস আসার ব্যাপারটার পর থেকে প্রচুর এরকম মানুষরা কাজ করতে পারছে যাদেরকে না ওই কেউ একটা পারমিশন দেবে যে হ্যাঁ তবে গিয়ে আমি এই কাজটা করতে পারবো, সেইটা করতে হচ্ছে না। মানে এটার একটা খুব ভালো সাইন যে ধরো আমাদের একটা ছোট টিম, ধরো তোমার কাছে একটা ছোট টিম আছে, তোমার একটা বন্ধু খুব ভালো ডিরেক্টর, একজন খুব ভালো সিনেমাটোগ্রাফার, কেউ একজন খুব ভালো স্ক্রিপ্ট লেখে, তুমি অভিনয় করো। তো আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে, আমরা চাইলে না কিছু বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি। আমাকে কারুর জন্য অপেক্ষা করতে হবে না, কারুর কাছে গিয়ে টিকগুলো নিতে হবে না যে এই সমস্ত টিকগুলো ক্রস করলে তবে গিয়ে আমি এটা রিলিজ করতে পারবো। রিলিজের ব্যাপার নেই, প্ল্যাটফর্ম আমাদের, আমরা চাইলেই ওখানে কাজ করতে পারি। তো ভার্টিক্যাল ফিল্মস আসার পর থেকে এই যে জিনিসটা, এটা প্রচুর মানুষ মানে যারা হয়তো বাড়িতে বসে গেছিলো, এরকম বহু ডিরেক্টর, আমার একজন খুব মানে কাছের একজন বন্ধু, হি ইজ অলসো আ ডিরেক্টর, তো ও ভালো ভালো কাজ করেছে, কিন্তু কি হয় ওর কাছে প্রচুর স্ক্রিপ্ট আছে, কিন্তু এখনকার দিনে যে বিষয়টা হয় যে সেই স্ক্রিপ্টগুলো সিনেমা অবধি আসার আগে মাঝখানে এই যে এতটা বড় রাস্তা, সেটা হয়তো সবাই ক্রস করতে পারে না, কারণ লটস অফ থিংস আর দেয়ার, সেগুলো তুমিও খুব ভালো করে জানো, আমিও খুব ভালো করে জানি। বাট এই যে ভার্টিক্যাল ফিল্মসটা আসার পর এই যে প্ল্যাটফর্মের এই যে বিষয়টা, যে আমরা চাইলে নিজস্ব কিছু কন্টেন্ট, ভালো কন্টেন্ট, এবং তুমি দেখবে মানে প্রচুর এরকম ইনস্টাগ্রাম বলো বা সোশ্যাল মিডিয়াতে আছে এরকম প্রচুর ভার্টিক্যাল ফিল্মস আছে যেগুলো দেখতেও খুব ভালো লাগে এবং খুব ভালো স্টোরি। মানে এগুলো হয়তো বানানোই হতো না যদি না ভার্টিক্যাল ফিল্মসটা আসতো, এগুলো কেউ বানাতেই পারতো না। মানে তাদের হয়তো মাথায় এখানে আছে, এত ভালো ভালো আইডিয়াসগুলো তাদের মাথায় আছে, কিন্তু তারা প্ল্যাটফর্ম পাচ্ছে না সেটাকে আনা। তো সেটার জন্য তো এটা একটা খুব বড় জায়গা, মানে খুব বড়োভাবে বিষয়টাকে লোকজন চাইলেই মানে ভালো কন্টেন্ট বানাতে পারছে, সবাই মিলে এপিসোডস ওয়াইজ বানাতে। আমি নিজেও বানিয়েছি একটা কন্টেন্ট যেটার 4-5টা এপিসোড পরপর রিলিজ করে, এবং লোকজন পছন্দ করছে, দেখতে ভালোবাসছে। এবং আমার আগামী দিনে আমার কন্টেন্ট, যেটা আমার টিম আছে তার সাথে আইডিয়া আছে যে আমরা এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করব যেটাতে উই উইল টেক আইডিয়াস ফ্রম অডিয়েন্স। ঠিক আছে, এরকম প্রচুর অডিয়েন্স আছে, প্রচুর মানুষ যাদের কাছে প্রচুর ভালো ভালো গল্প আছে, কিন্তু তারা না সেটাকে মানে ইউটিলাইজ করতে পারছে, সেটাকে না এই স্ক্রিন অবধি আনতে পারছে না, কারণ তাদের কাছে সেই সামর্থ্য নেই, তাদের কাছে হয়তো সিনেমাটোগ্রাফার নেই, তাদের কাছে হয়তো অ্যাক্টরদের বা তারা অ্যাপ্রোচ করলে কেউ কাজ করবে না।
হয় না মানুষের তো একটা তোমাকে আজকে একটা এমন বড় প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্রোচ করেছে, যখন তুমি কিন্তু কাজ করবে, তুমি হয়তো সেখানে পেমেন্টে নেগোসিয়েশনটাও করবে, বাট অন্য একজন কেউ যার কাছে হয়তো আরো ভালো গল্প আছে, যার কাছে হয়তো সেই ব্যাকআপটা নেই, তুমি তখন কিন্তু সেখানে গিয়ে তোমার পেমেন্টটা যেটাই নাও তুমি, এটা আমি প্রচুর জনকে দেখেছি, বাড়িয়ে আমি একটা পেমেন্ট, কারণ ওরা তো নতুন। এই যে আচ্ছা। বিষয়টা, এই জিনিসটা আমি নিজে ফেস করেছি, মানে অনেকের থেকে শুনেছি। তো আমার মনে হয় ভার্টিক্যাল ফিল্মস আসার পরে এই জিনিসটা তো মানুষ, মানে নিজস্ব কন্টেন্ট, যে আমার মাথায় যে আইডিয়া, যে ভালো কিছু গল্প, সেটা আমরা দর্শকদেরকে দিতে পারছি এবং লোকজন পছন্দ করছে। এটার একটা খুব পজিটিভ দিক, মানে হয় না যে কোনো জিনিসের একটা যে রিলিজ হওয়ার পরে পরে আস্তে আস্তে যে লোকজন কিন্তু এটা দেখতে ভালোবাসছে। তো যখন সবাই ভালোবাসছে দেখতে, তাহলে ভালো ভালো ভার্টিক্যাল ফিল্মস কেন আসবে না? কেন আসবে না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার না কোথাও একটা মনে হয় সোশ্যাল মিডিয়া এসে যাওয়াতে, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার একটু ভেরিয়েশনে বলি, শুধু সোশ্যাল মিডিয়া না, এই যে মাল্টিপল প্ল্যাটফর্মসগুলো চলে এসেছে, সেই প্ল্যাটফর্মসগুলো অনেক ইয়াং কন্টেন্ট ক্রিয়েটার্স, অনেক ইয়াং ডাইরেক্টার্স, অ্যাক্টার্সদের সেই বেসটা দিয়ে দিয়েছে যেখানে তারা নিজেদের ট্যালেন্টকে শোকেস করতে পারছে। এটা তুমি কিন্তু একদম ঠিক বলেছো, কারণ আমিও আমার লাইফের জার্নিটা শুরু করেছি ইউটিউব দিয়ে। তো সেইটা যখন, যদি আজকে ইউটিউব না থাকতো তাহলে হয়তো সেই জার্নিটা আমি শুরু করতে পারতাম না। তখন আমাকে অনেক জায়গায় অডিশন দিতে হতো এবং সেখানে সিলেকশন না হওয়া এটা থাকে, ডাইসি ব্যাপার থাকে। সো এই জিনিসটা আমি জানি যে ওই জায়গাটা সোশ্যাল মিডিয়া খুবই হেল্প করেছে, মানে আনডাউটেডলি এমন একটা দরজা খুলে দিয়েছে আমাদের জন্য, যে দরজাটা ইজ লাইক ক্যান গিভ আস ওয়ান্ডার্স। এটা তুমি একদম ঠিক বলেছো। মানে এখানে তোমাকে কিছু মানে ওই যে ওই ব্যাপারটা হয় না, মানে আমাদের কাছে সব আছে, অ্যাক্টার্স আছে, কত প্রমিসিং অ্যাক্টার্স আছে যারা খুব ভালো কাজ করতে পারে, কিন্তু তাদেরকে কি করা হয়, তাদেরকে না একটা সাইডের কিছু একটা রোল দেওয়া হয়। তুমি যদি মানুষকে না দাও সেই জায়গাটা, এবং সেই অ্যাক্টরটা হয়তো তাদের একটা এমন ওয়েব সিরিজ, যে ভার্টিক্যাল ফিল্মসে একটা এমন সুন্দর একটা কন্টেন্ট বানালো, ভাই ও এই কাজ, ও এটা এরকম এরকম প্রচুর জন হয়েছে করতে পারে, তো তুমি তো তাকে ইউজই করছো না। তুমি যদি তাকে ইউজ না করো, তুমি যদি তার ভেতরে কি আছে সেটা না দেখো, সে কতটা কাজ করতে, কতটা এফোর্ট দিতে পারে, কতটা হার্ডওয়ার্ক করতে পারে, কতটা তার মধ্যে অ্যাক্টিং স্কিল আছে, বা তুমি তো সেটা ইউজ করো। আমরা গতানুগতিক এই 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 করছে, মানে এই 5 জনই কাজ করবে, আর কেউ কাজ করবে 6, 7, 8 নম্বর জনে যারা আছে, আমি ইভেন 6, 7, 8 ছেলে, 11, 12, 13তে যারা আছে, তারাও যে ভালো কাজ করতে পারে। তুমি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমে দেখে নাও, যে কেউ কোনোদিনও ভাবেই না। তুমি ভাবো যে জার্সি কিনতে গেলে লোকজন, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা কন্টেন্ট দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছিল, যে দোকানের লোকটা জিজ্ঞেস করছে যে বিরাট না ধোনি, কার জার্সি দেবো, তো ও বললো না হরমনপ্রীত করের জার্সি দাও। তো আমার মনে হয় ম্যাক্সিমাম দোকান হয়তো অনেকের কাছে, যারা খুব মানে নর্মাল দোকান হয়তো নেইও, তুমি দেখে নেবে, তুমি নেইও তাদের কাছে, কারণ তারা বিশ্বাসই করে না যে ওরা কিছু করতে পারে। ইন্ডিয়ান ক্রিকেট টিমে এই যে মহিলাদের ক্রিকেট টিমটা যে এই যে জিতেছে, অনেকের বিশ্বাসই করতে পারে এরকম জিততে পারে। তো ওই বিষয়টা যে নিজেদের, মানে তুমি দেখছোই না যে আরো যে 5 জন আছে তাদের মধ্যে কি ট্যালেন্ট আছে। তো এই সোশ্যাল মিডিয়াতে আসার পর তো ওই সমস্যাটা নেই না, যে আমাকে কারোর জন্য কাউকে অডিশন তুমি এত জায়গায় দিচ্ছ, তো যে যাকে চুজ করলো, হয়তো হয়তো পরে গিয়ে দেখবে সেটা ভালো করতেই পারছে না, কিন্তু তার একটা আউটলুক দিয়ে চুজ করে নিল, যে সে একদম ভীষণ একটা টিপটপ সেজে গেছে, চুজ করে। আরে ভেতরে কি আছে সেটা, পুরো বাহ্যিকটা দিয়ে যদি মানুষকে তুমি সবসময় জাজ করতে থাকো, মানে তাহলে তো হবে না। তুমি তাকে একবার রিস্ক তো তোমাকে নিতেই হবে, আমরা সবাই নিই লাইফের রিস্ক। তো আমার মনে হয় এখনকার দিনের যারা নির্মাতা আছে, বা যারা কাজ করছে, বা যারা কাস্টিং ইয়েতে ডিরেক্টরসরা আছে, নিচ্ছেও লোকজন এখন রিস্ক নিচ্ছে, নতুনদের কাজ দিচ্ছে বা করছে কাজগুলো, বাট আমার মনে হয় ওই রিস্কটা নেওয়া উচিত, যে তাদের মধ্যেও ট্যালেন্ট আছে, তারা কাজ করতে পারে। সোশ্যাল মিডিয়া ওই হেল্পটা করছে। তুমি দেখবে প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, বলবো না, প্রচুর অ্যাক্টার্স বলবো, যারা, মানে তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো মানে শুধু কন্টেন্ট ক্রিয়েটার তো তুমি নাও, ইউ ক্যান বিকাম আ অ্যাক্টর অলসো বা অ্যাক্ট্রেস অলসো। তো তাদেরকে দেখে তাদেরকে কিন্তু ওখান থেকে কাস্ট করা হচ্ছে। কেন এখন করা হচ্ছে? কারণ তারা তার কাজটা দেখতে পাচ্ছে। তাহলে সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটা যদি না থাকতো, তাহলে তো তারা এটা দেখতে পারতো না। তার মানে তাকে আর কাস্টই করতো, মানে তুমি ভাবো এত ভালো একজন অ্যাক্টর, কোনো একজন অ্যাক্টর যে এখন এত ভালো ভালো কাজ করছে, তাকে কাস্টই করা হয়নি এতদিন, কেন না তারা দেখেইনি। তো
এইটা মানে এইটার জন্য আমি সোশ্যাল মিডিয়ার কাছে খুবই থ্যাঙ্কফুল যে এই যে একটা প্ল্যাটফর্ম ওপেন করেছে, এই যে ভার্টিক্যাল ফিল্মস করার, মানুষজন নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করে, নিজেদের স্টোরি বোর্ডিং করে, এরকম প্রচুর ডিরেক্টররা, তারা এবার কিন্তু ডিরেক্টর মানে এরকম অনেক পুরনো ডিরেক্টররা আছে, তারা কিন্তু চাইছে যে হ্যাঁ ঠিক আছে ভার্টিক্যাল ফিল্মস করি, যে এটা দেখি এটা বিষয়টা কিরকম হয়, তারা ইন্টারেস্ট পাচ্ছে। মানুষজন আস্তে আস্তে, আমি যদি তোমাকে একটা কথা, তুমি মানুষকে ভালো জিনিস দেখাতে শুরু করলে মানুষ ভালো জিনিস দেখবে। ইটস মানে এটা হচ্ছে ওই একটা মানে দুটোর মধ্যে একটা ওই ব্রিজটা যেখানে আমাকে দেখাতে শুরু করতে হবে। তুমি একটা দুটো 100টা কন্টেন্ট বানাবে, 101টা কন্টেন্ট কিন্তু ভালো মানুষ দেখতে অভ্যস্ত হবে। ভালো জিনিস দেখালে ভালো মানুষ ভালো জিনিসই দেখবে, কেউ খারাপ জিনিস দেখবো বলে উঠে পড়ে লেগে থাকে না। এটা কিন্তু আমার তুমি মনে একটু ডাইসি কথা বলে দিলে। আমার মনে হয় যে যেটা নেগেটিভ সেটা কিন্তু একটু বেশি সেলেবল হয়, স্পেশালি কারণ ওটা ইফ ইটস এ বডি শো। হ্যাঁ দেখো, ওটা মানে বডি শোতে প্রচন্ডভাবে যদি তুমি sell আসো হয়। তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক রকমের এখানে তোমার কন্ট্রোভার্সি আসবে, যে এরকম প্রচুর কন্টেন্ট আছে যেটাতে ধরো আমি বলছি একটা তোমার আন্ডারওয়্যারের কোনো একটা কোম্পানি, তো তাদেরকে তো বডি শো করতেই হবে। হ্যাঁ, আমি তোমাকে ইনস্টাগ্রামে বলছি, আচ্ছা, রিলস মানে এর কথা বলছি। রিলসের হ্যাঁ, কন্টেন্টে হ্যাঁ, সেটা কি হয়, এটা বর্ডার লাইন লিউড হয়ে যায়, মানে হ্যাঁ, তখন তো ওটার প্রচুর লাইকস, প্রচুর কমেন্টস। তা আই থিঙ্ক ওই একটা জায়গায় এটা আছে যেটা ওরা জানে, যারা এরকম দেয়ও তারা জানে যে এইটাতে বেশি তাড়াতাড়ি আমি ওই রিচটা পেয়ে যাব, যদিও রেসপেক্টেবিলিটিটা পাচ্ছে না কিন্তু রিচটা পেয়ে যাচ্ছে। দেখবে এরকম সোশ্যাল মিডিয়াতে প্রচুর কন্টেন্ট আছে যেগুলোতে আমি ওই যে বললাম, তুমি ওই যে দেখাতে শুরু করলে তবে ভালো জিনিস, এবার ও তো ওটা দেখাতে শুরু করেছে, মানে সোশ্যাল মিডিয়াতে তো সব কিছুই দেখাতে, আমি ওই জন্যই বললাম যে ভালো জিনিস দেখাতে শুরু করলে আজকে একটা তোমার রিচ আসবে না, কালকে আসবে না। ওই পেশেন্সটা, যে ওই লিমিটেশনটা, এইগুলো যদি তুমি নিজের মধ্যে জানো, তাহলে আস্তে আস্তে কিন্তু তোমার ওইটাতেও রিচ আসবে। একটা প্রোফাইল যে হয়তো একটা, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, শাড়ির ভিডিও করে মেয়েরা যদি কোনো ফটো বা ভিডিও পোস্ট করে, যারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সেটাতে একটা অ্যামাউন্ট অফ রিচ হয়, লোকজন মেয়েদেরকে শাড়িতে দেখতে ভালোবাসে। এটা মানে পৃথিবীর সব থেকে বড় সত্যি কথা। এটা কেউ যদি বলে যে না না ভালোবাসি না আমি, আরে আমার তো ওকে, মানুষজন ভালোবাসে, একটুখানি বডি শো হবে, একটু ব্যাকলেস, একটু দেখতে লোকজন ভালোই বাসে, ঠিক আছে, তো ফাইন, সে মানে বাঁচতেই পারে, মানুষের এটা ভালো লাগে, দেখতে ভালোবাসে। কিন্তু তাই বলে আমি মানুষজনকে ইনসিস্ট করছি যে ওইটাই দেখতে হবে, এইটা তো ঠিক নয়, তাই না? মানে তার প্রোফাইলে দেখবে ওই রকম ভিডিওতেও ভালো ভিউজ আছে, আবার তার প্রোফাইলে একটা ভালো কন্টেন্ট আছে, সেখানেও কিন্তু দেখবে ভালো ভিউজ আছে। এরকম আমি আমার নিজের ক্ষেত্রেই হয়েছে। আমার এরকম প্রচুর ভিডিও আছে যেটা হয়তো শাড়িতে, যেখানে ন্যাভেল শো হচ্ছে, যেখানে ব্যাকলেস দেখা যাচ্ছে, সেখানেও যেমন ভিউজ আছে। আমার রিসেন্ট যে আমি ওয়েব সিরিজ দুটো করেছি, রিল ওয়েব সিরিজ, সেখানেও কিন্তু তার থেকে বেশি ভিউজ আছে। তুমি ওটাই বললাম যে আমি যদি এবার এই ওয়েব সিরিজটা কন্টিনিউ করতে থাকি এবং ওটাকে কমাতে থাকি, লোকজন কিন্তু এটাতে অভ্যস্ত হবে। একটা দুটো দর্শক তোমার যাবে, তুমি সবাইকে হোল্ড করতে পারবে না, আর ওটা আমার দায়িত্বও নয়। আমার দায়িত্ব হচ্ছে ভালো কন্টেন্ট পোস্ট করা। এবার হ্যাঁ, এবার যদি রিচের ব্যাপারে আসো, মানুষজন ভাবে যে এইটা করলে তাড়াতাড়ি রিচ হয়ে যাবে, তা ওইটা ধরো ওইটা না, মানে তাদের ভাবনা চিন্তা, মানে তুমি ওইটাকে চেঞ্জ চাইলেই করতে পারো। তুমি ভালো ভালো কন্টেন্ট দিয়ে ওই কন্টেন্টগুলোকে রিমুভ করতে পারো। তুমি যখন যত বেশি ভালো, তুমি ভাবো সোশ্যাল মিডিয়াতে যদি ভালো কন্টেন্ট বাড়তে থাকে, প্রচুর ভালো ভালো কন্টেন্ট হতে থাকে, তাহলে কিন্তু ওই কন্টেন্টগুলো কমবে, মানুষ সংখ্যাটাও তো বাড়বে। মানে সোশ্যাল মিডিয়া তখন সেগুলোকে আরো বেশি বেশি করে তোমার অ্যালগরিদম মানে পুশ করবে যে হ্যাঁ এইগুলো দেখো, এইগুলো দেখো, এইগুলো দেখো। বাট ওই জিনিসটার একটা কন্ট্রোভার্সি থেকে যায়, যেটা আমিও তোমার সাথে একমতই হব, যে লোকজন একটু মানে বডি শো জিনিসপত্র দিলে লোকজন একটু পছন্দ করে, দেখতে ভালোবাসে। কিন্তু আবার ভালো জিনিসও কিন্তু লোকজন দেখতে ভালোবাসে, মানে তুমি যদি ভালো জিনিসও দেখাও, এবার যদি ওইটাকে আস্তে আস্তে কমে এইটা বাড়ে, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে অডিয়েন্স বেসটা কিন্তু এদিকে আসবে। হ্যাঁ, আমার খুব অদ্ভুত লাগে দেখতে। আমি যখন নিজে রিলস চেক করি, দেখবে এই রিসেন্টলি রাম মন্দিরের ধ্বজটা যে উঠেছে, ওরা প্রচুর ওরকম রিল দিয়ে গান বানিয়েছে। হ্যাঁ, সেগুলোতে প্রচুর রিলস আছে। মানে ওটা তো একটা স্পেকট্রাম, ওটা একদম মানে আমরা স্পিরিচুয়ালিটির দিকে চলে যাচ্ছি। আরেকটা স্পেকট্রাম হচ্ছে যেখানে হচ্ছে প্রচণ্ড লিউডের দিকে চলে যাচ্ছি। দুটোতেই খুব রিচ আছে, খুব। মাঝখানে যারা ধরো কিছু বানায়, ওদের আমি দেখেছি খুব ফ্লাকচুয়েটিং ভিউ পয়েন্ট।
আর আরেকটা জিনিস আমি তোমার সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই কমেন্টের পেছনে লুকানো, ধরো এমন কন্টেন্ট দেখলো যে কন্টেন্টটা ভালো হোক খারাপ হোক যা হোক, কিন্তু কমেন্ট যারা ধরো করে, ঠিক আছে, কতটা ইজ ওকে, আর কোন জায়গাটায় বাউন্ডারি না ড্র হলে এটা পুরো রীতিমতো কাউকে অ্যাটাক করা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমি ডিসকাশন করতে চাই তোমার সাথে। যে কেন কি লোকে অনেক কথা বলে না, হঠাৎ করে একটা ওয়ার্ড দিয়ে কাউকে গালাগালি দিয়ে দিল কমেন্টের মধ্যে, ঠিক আছে, কিন্তু আমরা কি বলি, না কমেন্ট তো ঠিক আছে কি আর করা যাবে, কিন্তু রিয়েল লাইফে যখন আমাদেরকে কেউ যদি গালা দেয় সেটা কিন্তু ডিফেমেশন কেস হয়ে যায়। আমি তোমাকে সেটা জিজ্ঞেস করছি যে এইটা আজকালকার দিনে রাইজ হয়ে গেছে, খুব বেশি বেড়ে গেছে, লোকে কমেন্টের পিছে যাচ্ছে তাই বলে দেয়, অনেক রকম খারাপ কথা বলে দেয়, মানে কিছু তোমার বাউন্ডারি লাইন নেই, মানে যে তুমি এই কমেন্টটা করতে পারো না সেই জিনিসটা ওখানে নেই। মানে তুমি কি জিজ্ঞেস করছো? আমি জিজ্ঞেস করছি যে এই যে কমেন্টের পেছনে যারা লুকে, মানে এই সোশ্যাল মিডিয়াতে তো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কি কি, দেখো প্ল্যাটফর্মটা একটা কোম্পানি ওন করছে, কোম্পানিতে কি চেঞ্জেস করা উচিত যে এইরকম টাইপের কমেন্টস করলে ইউ উইল বি হেভিলি পেনালাইজড, বা কি তোমার মনে হয় করা উচিত যে পিপল উইল হ্যাভ ফিয়ার, যে আমি এটা করলে ভয় আছে আমার, যেরকম আমাদের নর্মাল লাইফের ডে টু ডে রুলসে আছে না, সেরকম একটা কি রুল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও করা যায় যেখানে পিপল উইল হ্যাভ ফিয়ার? আচ্ছা, সেক্ষেত্রে তো ডেফিনেটলি কমেন্টটা তো প্রথম লিস্টের প্রথম নাম্বারেই আসে, যে কমেন্ট আমি যাকে তাকে যা খুশি কমেন্ট করে দিতে পারি না, সেই জায়গাটা একটা থাকা দরকার। মানে সেটা যদি ইনস্টাগ্রামের যে ক্লজগুলো আছে তার মধ্যে সেই জায়গাটা, এবং সেখানে তোমার দিক থেকে অপশন আছে, তুমি সেটাকে হাইড করে দিতে পারো, এই অপশনটা থাকে তোমার দিক থেকে। বাট হোয়াই শুড আই হাইড? মানে এরকম করা উচিত, মানে এরকম ইনস্টাগ্রামের প্রোটোকলসের মধ্যে আসা উচিত যে এরকম কমেন্ট পোস্ট করলে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওকে, এরকম কিছু একটা মানে কি বলবো, এরকম কিছু একটা হওয়া উচিত যেটাতে তোমার এরকম কিছু টার্মস কন্ডিশন থাকা, যে এরকম কমেন্ট পোস্ট করলে, এরকম কমেন্ট আমি কাউকে যদি কারোর প্রোফাইলে গিয়ে করছি, অটোমেটিক সেটা মানে আমি করতে পারছি না। এরকম তো অনেক কিছু আছে যেটা আমরা চাইলেই করতে পারি না। তুমি দেখবে ইনস্টাগ্রামের এখন ইমেজ, কেউ যদি কোনো কিছু মানে আনইউজুয়াল ইমেজ পাঠায়, সেটা দেখবে অনেকের প্রোফাইলে সেটা বন্ধ করে দেওয়ার অপশন থাকে, অনেকের কি সবার প্রোফাইলেই থাকে, তুমি সেই ইমেজটাকে ওপেন করতে পারবে না, মানে পারছো না। মানে যদি ভুল ইমেজ হয়, তোমার যদি সেই সেটিংসটা করা থাকে, তাহলে সেই ইমেজটা তোমার খুলবে না। তো এরকম টাইপের কিছু একটা, যাতে দেখো কমেন্ট যে খারাপ কমেন্টগুলো আসে, সেই খারাপ কমেন্টগুলো আমি মনে করি যে অনেকেই পড়ে, আবার অনেকেই পড়ে না। এবার তুমি গোটা পৃথিবীর মানুষকে তো ভালো করতে পারবে না, এটা তো আর আমার দায়ও নেই। খুব সত্যি কথা, ভালো করতে পারবো না তো আমার দায় নয় পৃথিবীর মানুষকে ভালো করা, সেটার জন্য গভর্নমেন্ট আছে, সেটার জন্য অনেক লোকজন আছে, এটা আমার রেসপন্সিবল, আমার জবও নয়। বাট আমার মনে হয় যে কিছু ইনস্ট্রাকশন বা কিছু জিনিস এগুলো হওয়া উচিত, যাতে কমেন্ট সেকশনে যে এইরকম কিছু কমেন্ট টাইপ করলে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আই কান্ট টাইপ, বা এই যে প্রোফাইল রিপোর্ট করার ব্যাপারটা, এবার এইটা তুমি যখন আবার বলবে না যে এই জিনিসটা মানুষ ম্যাক্সিমাম দেখবে, যাদের মানে ভালো তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো, ভালো কিছু করছো, তোমার প্রোফাইলটা গ্রো করছে, মানুষ কিন্তু ফাঁকাই রিপোর্ট মারে। আমি এরকম দেখেছি, মানে মানে অনেক রিপোর্ট আসছে, কোনো লজিক নেই, কারণ তাদের কোনো কাজ নেই, তারা বাড়িতে বসে আছে, তারা তোমার মানে গ্রোথে জেলাসি ফিল করছে, তাই তারা রিপোর্ট মারছে। এবার আমার মানে এই রিপোর্ট মারতে 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 একটা ভালো প্রোফাইল যখন মানে সেটা একটা রেস্ট্রিকশন চলে আসে বা গ্রোথ নেমে যায়, সেইটা তো ধরো সেই মানুষটা যার প্রোফাইলের গ্রোথ মানে যার হচ্ছে, তার তো সেখানে কিছু করার নেই, বা সে তো সেটার জন্য দোষী নয়। তো আমার মনে এরকম কিছু একটা হওয়া উচিত যে এই বিষয়গুলোতে আরো ডিটেলে অ্যানালাইজ করা উচিত, মানে আরো এমন কিছু রিসার্চ করে, বা এমন কিছু ইনস্টাগ্রামের বা সোশ্যাল মিডিয়ার এমন কিছু বিষয় আনা উচিত যেগুলোতে এই বিষয়গুলো থাকবে। এবং অন্যের কন্টেন্ট, ধরো কারোর একটা কন্টেন্ট তুমি আর অন্যজন প্রোফাইলে পোস্ট করছে, ঠিক আছে, এবার তার প্রোফাইলে তুমি দেখবে সেটার একদম মিলিয়ন ভিউ, বাট তোমার কন্টেন্ট কিন্তু তোমার প্রোফাইলে অতটা ভিউজ নেই। তো এইটাতে আমার মনে হয় মানে সে কষ্ট করে কন্টেন্টটা ক্রিয়েট করছে, বানাচ্ছে, এবং মানে ওই বিষয়টা তো একটুখানি রেস্ট্রিকশন থাকা উচিত, যাতে করে এই জিনিসটা না হয়। কারণ আমরা যতই বলি, দেখবে আমরা হয়তো আমরা দেখি না, আমরা কমেন্ট সেকশন অতটা চেক করি না। আমি
খুব একটা কমেন্ট সেকশন চেক করি না। আবার যদি দেখি যে হ্যাঁ তোমার আসছে কমেন্ট, ভালো ভালো কমেন্ট আসছে, সেখানে তুমি জানো না আমার একটা রিসেন্ট রিল ওয়েব সিরিজে, ভালো ওয়েব সিরিজ সুন্দর, মানে সেখানে আমি একটা কমেন্ট পেয়েছি, মানে হাসবো আমি নি, আই উইল টেক অল দ্য কমেন্টস অ্যাজ এ কি বলবো পরের কাজটার জন্য, যাতে আমি এটাকে ভালো করতে পারি, তো আই উইল টেক। একটা কমেন্ট এসেছে, সেখানে বলছে, মানে আমি বলছি ক্যারেক্টার দুটো ছিল, একজন অন্ধ ছিল আর একজন, আমি আর আমার সাথে যে কো অ্যাক্টর ছিল সে অন্ধের রোল প্লে করছিল। তো কোনোভাবে আমাদের মিস আউট হয়ে গেছে, তার বাইক মানে পকেটে একটা চাবি ছিল, বাইকের চাবি ঝুলছিল। তো ওই ভিডিওটাতে ভিউজ এসেছে 5 মিলিয়ন, ঠিক আছে, খুব ভালো রেসপন্স, খুব ভালো। সেখানে মোটামুটি 100-200 কমেন্টের পর, 100-200 কমেন্টের পর একজন কমেন্ট করেছে, মানে এটা যদি কমেন্ট না করতাম, আমি জানি না তার কি সমস্যা হতো, দাদা অন্ধ হলে কি বাইকের চাবিটা কোমরে লাগিয়ে রাখা যায়? আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে ভাবলাম, মানে নেগেটিভিটি খুঁজে বার করার জন্য মানুষ কি হাদ তাক যেতে পারে। ওই কমেন্টটা ওখানে করে, ওর কিন্তু ওই কমেন্টটা মানে আগের যে 100-200 মানুষ দেখেছে তাদের কি চোখে পড়েনি? কিন্তু তারা সেটার মধ্যে ভালো জিনিসটা খুঁজেছে, যে কন্টেন্টটা কি কি বিষয় বলা হচ্ছে। বাট ও দেখেছে যে এত ভালো ভালো কমেন্ট আসছে। আমি মানুষের সাইকোলজি বলছি, যারা এরকম কমেন্ট করে থাকে আসছে, আমি একটা এমন কিছু কমেন্ট করি, একটা আউট অফ দ্য বক্স কমেন্ট করি, বা এমন কিছু করি যেটাতে একটু যারা কন্টেন্টটা ক্রিয়েট করছে তাদের একটু নিচু দেখানো যায়। ভাই কেন? আই গেস আমারও এটা মনে হয় যে এই যে সাইবার বুলিং যেটা আমরা এখন কথা বলছিলাম, এই সাইবার বুলিংটার সাথে না, যেহেতু মোস্ট অফ দ্য কোম্পানিজ আর ফরেন কোম্পানিজ, ইন্ডিয়া তো ইন্ডিয়ান কোম্পানিজ তো না, আমার মনে হয় দ্য ইন্ডিয়ান রুলস শুড বি হেভিলি ইমপ্লিমেন্টেড অন দিস কোম্পানিজ। তাহলে কি হবে, এই সাইবার বুলিং ব্যাপারটা কমে যাবে। কারণ অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছুই না, তারা আমাদের জুরিসডিকশনের আন্ডারে পড়ে না, তো না, ওই জন্য তারা অনেক কিছুর জন্য ছাড় পেয়ে যায়। আই থিঙ্ক ওই জায়গাটায় যদি একটু স্ট্রিক্ট ইন্ডিয়ান রুলস, তুমি যেখানেই ব্যবসা করতে যাও তোমাকে সেই কান্ট্রির রুলস মানতে হবে, আই থিঙ্ক তাহলে অনেক জিনিসটা হবে। যেমন নেদারল্যান্ডসে তুমি যদি 16 ইয়ার্সের নিচে হও, তুমি কোনো রকম ছবি পোস্ট করতে পারবে না, এটা নিয়ম। সে তুমি যদি ছেলে হও মেয়ে হও, কোনো প্রবলেম নেই। ইফ ইউর আন্ডার দ্য এজ অফ 16 ইউ কান্ট পোস্ট, মানে লোকেশন দিয়ে। এখন আর আমাদের এখানে তো রুলস নেই, বাচ্চাদের ছবি পোস্ট করে দেয় লোক, বাচ্চাদের কন্টেন্ট বানাচ্ছে, এইটা আমার খুব আপত্তি। হ্যাঁ, উইচ কুড লিড টু আদার প্রবলেমস, যেটা আর কি হয়। তো সেই জিনিসটা যদি একটু আরেকটু ভাবে এই জায়গাটাকে ফোকাস করা যায়, আমার মনে হয় ভালো হবে ইন দ্য ফিউচার। একদমই, কারণ আমরা তো টেকনোলজির ওয়ার্ল্ডে এগিয়ে গেছি, আমাদের ইজ নো গোয়িং ব্যাক, আমরা শুধু এগাবোই, সামনের দিকেই যাবো, আরো বেশি রেকটিফাই করা যায়। হ্যাঁ, রেকটিফাই করা যায়। তা এই, আর বলো তুমি তোমার কাজ এই ফিউচারে কি প্ল্যান করছো, তোমার কি কি কাজ আছে? ফিউচারে বলতে আমি রিসেন্ট একটা ওয়েব সিরিজ কমপ্লিট করলাম, জাস্ট আগের মান্থেই ডাবিং শেষ করলাম, একটা বাংলা ওয়েব সিরিজ, তো সেটা করলাম শেষ। আর আপাতত কিছু ব্র্যান্ডসের শ্যুট আছে, যেটার জন্য আমি যাব হচ্ছে তোমার বম্বে যাব। বম্বেতে গিয়ে আমাকে মোটামুটি 1.5 মাস মতো থাকতে হবে, আমার একটা শ্যুট আছে ওখানে। তো ওইটা একটা আর চলছে, মানে আছে আপকামিং। আর শ্যুটস বাগেরা তো চলতেই থাকে, অনেক ব্র্যান্ডের শ্যুট করছি এখন এই মুহূর্তে চলছে। নিজস্ব কিছু কন্টেন্ট, যেটা তোমাকে বললাম ভার্টিক্যাল ফিল্মস, এরকম কিছু অনেকগুলো লেখা আছে। এবং আমাদের যে ছোট্ট টিমটা আছে তাদের একটা প্রপোজাল আছে, যে আমরা এমন কিছু একটা প্ল্যান করব যেটাতে না অডিয়েন্স কানেক্ট করতে পারবে। অডিয়েন্স তো সব কিছুতেই কানেক্ট করে, বাট উই হ্যাভ সামথিং ডিফারেন্ট, যেটাতে না অডিয়েন্স তাদের গল্প বলতে পারবে। বাট সেই গল্পটা আমাদের প্ল্যানিং আছে, সেই গল্পটা আমরা প্লে করব। আচ্ছা, টাইপ অফ সামথিং, যেটা আমরা এখনো ডিক্লেয়ার করিনি, মানে সেইভাবে এখনো অবধি সেটা নিয়ে বসা হয়নি। বাট মানে মোটামুটি প্রি প্রোডাকশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, হয়তো আমরা এই ডিসেম্বর থেকে ওই বিষয়টাকে স্টার্ট করব। তো সেই একটা প্ল্যানিং আছে, এটা আমার খুব মানে এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল, তো ওটা আমি এই মুহূর্তে করতে পারছি। বিকজ অফ ওটার জন্য আমি হয়তো অনেকগুলো কাজ এখন আমি নিতে পারছি না, বাট আমার মনে হয় এটা দর্শকদের পছন্দ হবে, আমরা যে প্ল্যানিংটা করছি। লেটস সি, ফিঙ্গার ক্রসড। নিশ্চয়ই। তোমার সাথে আমার কথা বলে খুব ভালো লাগলো, বাট আমাদেরকে এই পর্বটা শেষ করতে হবে। আশা করি তুমি যেন আরো বড় ভিলেনের রোল প্লাও, আমরা যেন তোমাকে দেখতে পারি অন স্ক্রিনে অ্যাজ আ ভিলেন, ঠিক আছে? অ্যান্ড ইট ওয়াজ ভেরি নাইস টকিং টু ইউ। থ্যাংক ইউ, সেম হিয়ার। তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করব, কিন্তু শেষ করার আগে আচ্ছা আমাদের অডিয়েন্সকে কিছু মেসেজ দাও। আচ্ছা,
অডিয়েন্সকে আমি এটাই বলবো যে ডোন্ট গো উইথ দ্য ফ্লো। চেষ্টা করুন যাতে যারা কিছু ক্রিয়েট করতে চাইছেন, এরকম ইনফ্লুয়েন্সাররা যারা উঠতে চাইছেন, তাদের কিছু একটা নিজস্ব কিছু ইউএসপি খুঁজে বার করার, যেটা তোমাদের কন্টেন্টকে আরও পাঁচজনের থেকে আলাদা করবে। আর এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করার দরকার নেই যেটা হয়তো দুদিনের একটা ভিউজ দেবে, কিন্তু পরবর্তীকালে তোমার নিজের আর আজ থেকে 5 বছর পর গিয়ে একটা সেম ফিলিং হবে যে এই কন্টেন্টটা তো আমি না ক্রিয়েট করে, এই কন্টেন্ট আমাকে আর্কাইভ করতে হোক বা এই কন্টেন্ট আমাকে ডিলিট করতে হোক, এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েট করার দরকার নেই। তোমার মধ্যে সেই ক্যাপাসিটিটা যদি থাকে তাহলে ডেফিনেটলি তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারবে। এবং উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার এগেন, যে নতুন বছরে তোমরা সবাই খুব ভালো 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 কাজ করো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং ফাটিয়ে মজা করো নিজের লাইফে। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাট Thank ওয়াজ এ you. ভেরি লাভলি মেসেজ। তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে।